আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। মালয়েশিয়া থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। কথা বলছি তার সাথে। হাসান, প্রধানমন্ত্রীর সফরে দিনের অন্যান্য কর্মসূচি সম্পর্কে আপনার কাছে আর কি তথ্য আছে? দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার বৈঠকের দিকেই তাকিয়েছিল সবাই এবং সেই বৈঠক কিন্তু সম্পন্ন হয়েছে পুত্রাজায়ায়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং সেখানে এমইউ স্বাক্ষরিত হয়েছে, মন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে। সবকিছু মিলিয়ে যে দৃষ্টি আকর্ষণের জায়গাটি সেটি হচ্ছে যে বাংলাদেশের শ্রমবাজার যে এখানে রয়েছে সেই শ্রমবাজারকে আরও বেশি শক্তিশালী করা এবং শ্রমবাজার খুলে দেওয়া এবং বিশেষ করে বাংলাদেশের শ্রমিকদের যেই সমস্যা এবং সংকট সেই সংকটগুলো নিরসন করা সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং এটি আশাবাদ জানিয়েছেন ডক্টর মাহাদি আমিন। সংবাদ সম্মেলন করেছেন এরপরে এবং তিনি সেখানে বলেছেন যে মুক্তবাজার অর্থনীতি বা মুক্তবাজার যে বাণিজ্য সেটি মালয়েশিয়ার সাথে মুক্তবাজার বাণিজ্য স্বাক্ষরের সম্মত হয়েছে দু রাষ্ট্রই, মালয়েশিয়া এবং বাংলাদেশ। এবং পাশাপাশি যেই কথা বলছিলাম শ্রমবাজারের বিষয়েও দু দেশের সম্মত হয়েছে এবং বাংলাদেশের শ্রমনীতি এবং মালয়েশিয়ার বাংলাদেশ সম্পর্কে যে শ্রমনীতি সেটিতে পরিবর্তন আনার কথা বলেছেন এবং বাংলাদেশের অবৈধ যারা রয়েছে তাদের বিষয়ে একটি সুরাহা হবে বলে আশা প্রকাশ করেছেন ডক্টর মাহাদি আমিন। এবং দু দেশের প্রধানমন্ত্রীর মধ্যকার যে বৈঠক সেই বৈঠকে জ্বালানি নিরাপত্তা সহ আঞ্চলিক যে নিরাপত্তা এবং শান্তি এবং বিশেষ করে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়েও মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মোটামুটি বলা যায় মোটা দাগে সবগুলো বিষয় আসলে এই আলোচনায় দ্বিপাক্ষিক আলোচনায় এসেছে এবং এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে মধ্যাহ্নভোজনে অংশ নিয়েছেন এবং সেখানে একটি স্কুলও পরিদর্শন করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক এরপরে প্রধানমন্ত্রীর যে কার্যক্রম রয়েছে জানতে চেয়েছেন। মধ্যাহ্নভোজনের পরে তিনি আবার চলে এসেছেন পুত্রজায়া থেকে কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় তিনি আসলে 3টি বৈঠক করেছেন। সেই বৈঠকগুলো হচ্ছে যে বিনিয়োগের উদ্দেশ্যে এখানকার যে ব্যবসায়িক প্রতিনিধি দল সেই ব্যবসায়িক প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন এবং সেই বৈঠকগুলোতে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে উৎসাহিত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশের বিনিয়োগ সংকটকে বা বিনিয়োগের যে ধীর বা মন্থর গতি সেটিকে আরও সচল হবে বলেই তারা সংশ্লিষ্টরা বলছেন যে এর মধ্য দিয়ে মালয়েশিয়ান বিনিয়োগকে বাংলাদেশে সংশ্লিষ্ট করবেন। এরপরে বিকেলে কিন্তু তিনি চীনের উদ্দেশ্যে দালিয়ানের উদ্দেশ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুর ত্যাগ করবেন। আমরা জানছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের খবর। 24 জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামী 30 জুন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ এই রায় ঘোষণার দিন ধার্য করেন। মামলার একমাত্র আসামি হাসানুল হক ইনুর উপস্থিতিতে গত 14 মে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল রায়ের জন্য অপেক্ষমান রাখে। এই মামলায় ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে নিজের নির্বাচনী এলাকায় কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ এনেছে প্রসিকিউশন। এছাড়া শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেওয়া, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেওয়ারও অভিযোগ রয়েছে ইনুর বিরুদ্ধে। রাত থেকে বৃষ্টিপাত না হওয়া এবং নতুন করে পাহাড়ি ঢল না নামায় সিলেট ও সুনামগঞ্জে নদ নদীর পানি কিছুটার উচ্চতা কমেছে। লালমনিরহাটের তিস্তার পানি কমলেও সম্ভাব্য বন্যা নিয়ে শঙ্কা কাটছে না। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে নদীর পানি কমায় জেলার সুনামগঞ্জ সদর, তাহিরপুর ও দোয়ারা বাজার সীমান্ত উপজেলায় প্লাবিত এলাকা থেকেও পানি নেমে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানায় আগামী 48 ঘন্টায় সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকায় নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। যেহেতু পাহাড়ে বৃষ্টিপাত হচ্ছে সেক্ষেত্রে পাহাড়ে পদদেশে যে গ্রামগুলো রয়েছে বা সরাগুলো বা যে নদীগুলো রয়েছে সেগুলো দিয়ে আকস্মিকভাবে পাহাড়ি ঢল নামতেছে। এর জন্য কিছু কিছু জায়গায় আমাদের আকস্মিক বন্যা প্রতিমন হয়েছে। আসলে এগুলো পাহাড়ি ঢল, এগুলো খুব দ্রুত পানিটা নেমে যাবে। তবে সুনামগঞ্জে যে নদীর পানিগুলো বৃদ্ধি পাচ্ছে এগুলো হয়তো দেখা যাচ্ছে যে কোথাও কোথাও বিপদসীমার কাছাকাছি চলে যাবে এবং কোথাও হয়তো বিপদসীমা অতিক্রম করতে পারে। লালমনিরহাটে তিস্তার পানি কিছুটা কমেছে, ফলে তীরবর্তী অনেক নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে। তবে কিছু এলাকায় এখনো ডুবে রয়েছে বাদাম, ভুট্টা, মিষ্টি আলু সহ বিভিন্ন ফসলের ক্ষেত।
পানি নামলেও বন্যার আশঙ্কায় দুশ্চিন্তা রয়েছেন নদীপাড়ের মানুষ। অন্যদিকে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাদাম, তারপরে কচুর ক্ষেত, তারপর মনে করো আরো বিভিন্ন ক্ষেত, এগুলো ডুবে গেছে। অনেক ক্ষেত খেলা ক্ষতিগ্রস্ত। যদি নদী ভাঙে ভয় আশঙ্কা বেশি। সিলেট জেলার নদ নদী পর্যবেক্ষণ করে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তবে বৃষ্টি না হওয়ায় বড় ধরনের বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। এদিকে গতকাল সিলেটের পর্যটন কেন্দ্র কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর এলাকায় পানি বৃদ্ধির ফলে নৌকা চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। তবে আজ সেখানে পর্যটকদের সাবধানতা অবলম্বন করে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। খেলাকে কখনো অর্থনীতির অংশ হিসেবে চিন্তা করা হয়নি বলে মন্তব্য করেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও বলেন, ক্রিয়েটিভ ইকোনমি তৈরিতে দেশের কালচার ও হস্তশিল্প সহ ঐতিহাসিক স্থানে বিনিয়োগ করে কাজ শুরু করেছে সরকার, যা আগামীর জিডিপির বড় অংশ হবে বলে আশা তার। দুপুরে রাজধানীর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি মিলনায়তনে আয়োজিত বাজেট সংলাপে তিনি কথা বলেন। আরও বলেন, গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা আকাশচুম্বী হয়ে উঠেছিল। সেই আশার কথা মাথায় রেখে এই বাজেট দেওয়া হয়েছে। পুরনো অর্থনৈতিক কাঠামো থেকে সরে আসার কথা জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রে যেমনি জনগণ অংশগ্রহণ করে, তেমনি অর্থনীতিতেও জনগণ অংশগ্রহণ ও সুফল নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। বলেন, দেশের বিভিন্ন খাতকে ভাগ করে জিডিপির অংশ করার দিকে নজর দেওয়া হচ্ছে। বিনোদন, পর্যটন সহ নানা মাধ্যমে দেশের অর্থনীতি বড় করার চেষ্টা করা হয়েছে এই বাজেটে। এবার তরুণ বান্ধব বাজেট হয়েছে বলেও তিনি জানান। ক্রিয়েটিভ ইকোনমির কনসেপ্টটা নিয়েছি। এখানে বহু লোক তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে, তারা আরও লোক এমপ্লয় করবে। আরেকটা হচ্ছে, আমরা কোনোদিন স্পোর্টসকে ইকোনমি হিসেবে দেখি না। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি। যে আমরা যখন ওরা যখন স্টেডিয়ামে খেলা দেখতে যাই, আমি যখন স্টেডিয়ামের টিকিট, দিস ইজ ইকোনমিক্স, দিস ইজ জিডিপি। পিতামাতার ভরণ পোষণ আইনে কোনো সংশোধন প্রয়োজন হলে সেটা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানী মোহাম্মদপুরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে সেমিনারে অংশ নিয়ে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সামাজিক সচেতনতা না বাড়লে প্রবীণরা অবহেলিতই থেকে যাবেন। বলেন, বর্তমান সরকার বাজেটে প্রবীণদের জন্য ট্রেন ভাড়া ফ্রি, মেট্রো রেলে 25% ভাড়ার পাশাপাশি প্রবীণ ভাতা বৃদ্ধি করেছে। পাশাপাশি 16699 এই নম্বরে একটি হটলাইন চালু করা হয়েছে, যেখানে কল করলে যে কেউ লিগ্যাল এইড সেবা পাবেন বলে জানান আইনমন্ত্রী। এই দুইটা আইনের কি কি সংশোধনী প্রয়োজন, আপনারা যেহেতু ওয়ার্ক করেন, আপনারা সেই সংশোধনীগুলো আমাদেরকে প্রস্তাব আকারে দেন। আপনারা প্রস্তাব আকারে দেন, দেখেন আমরা সেটাকে নিয়ে কতটুকু এগোতে পারি। শর্টেস্ট পসিবল টাইম বিচার হয়েছিল রামিসা হত্যাকাণ্ডের, ধর্ষণ এবং হত্যাকাণ্ডের 6 কার্য দিবসে। আজকে আমরা সেই মাইল ফলকটাও ভেঙেছি। আমাদের ঝিনাইদহে 5 বছরের শিশু তুয়া ধর্ষণ এবং হত্যা মামলায় 5 ওয়ার্কিং ডেজে আমরা বিচার সম্পন্ন করতে পেরেছি এবং একমাত্র আসামি, তার মৃত্যুদণ্ড হয়েছে। 5 কর্মদিবসে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার 5 বছরের শিশু তাবাসসুম আক্তার তুয়া হত্যা মামলায় আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অপর একটি ধারায় 7 বছরের কারাদণ্ড সহ 20,000 টাকা জরিমানা করা হয়েছে তাকে। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সালেহুজ্জামান এ রায় ঘোষণা করেন। কালীগঞ্জ উপজেলার জাহাঙ্গীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ নজরুল ইসলাম ও শহীদা খাতুনের ছোট মেয়ে তাবাসসুম আক্তার তুয়া 25 ফেব্রুয়ারিতে নিখোঁজ হয়। পরের দিন স্থানীয় একটি স্কুলের সেফটি ট্যাঙ্ক থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়। নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামি আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণ সহ নির্মমভাবে হত্যার ঘটনা বর্ণনা দেয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভিকটিমের পরিবার। রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে তারা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার চাঞ্চল্যকর শিপ্রা রানী দাস ধর্ষণ ও হত্যা মামলার আসামি
কাজলকে 4 বছর পর গ্রেফতার করেছে পিবিআই। সকালে এক ব্রিফিংয়ে পিবিআই কর্মকর্তা জানান, বিশেষ অভিযানের মাধ্যমে নোয়াখালী জেলার সোনাইমুড়ি রেল স্টেশন এলাকা থেকে তাজুল ইসলাম প্রকাশ কাজলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত কাজল শিপ্রা রানী দাসকে হত্যার কথা স্বীকার করেছেন। 2021 সালের 1 অক্টোবর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর শিপ্রা রানী দাস আর ফেরেননি। পরে 4 অক্টোবর নবীনপুর এলাকার জলার চরে একটি ফসলি জমি থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শিপ্রা রানী দাসের বলে শনাক্ত করেন। এ ঘটনায় 2022 সালের 9 জানুয়ারি শিপ্রা রানী দাসের স্বামী সবিনয় দাস বাদী হয়ে নবীনগর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। মাদারীপুরের রাজৈরে 3.5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী চন্দন সরকারের বিরুদ্ধে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে ওই এলাকার পলাশ সরকারের ছেলে চন্দন সরকার শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে নির্যাতন করে। শিশুটির মা টের পেয়ে পালিয়ে যায় চন্দন। সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় চন্দন সরকারকে প্রধান আসামিকে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আসামি চন্দন। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম জানান, আসামিদের ধরতে অভিযান চলছে। চাকরি পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন ইসলামী ধারার 6 ব্যাংকের কর্মকর্তারা। সকালে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, 2024 সালের 5 আগস্টের পর কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ইসলামী ধারার এই ব্যাংকগুলো থেকে তাদের অন্যায়ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এমন বরখাস্ত কর্মকর্তার সংখ্যা 10,000-এর বেশি। এসব কর্মকর্তার বেশিরভাগই চট্টগ্রাম অঞ্চলের। চাকরি হারিয়ে কয়েক হাজার পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে। এজন্য তারা চাকরি ফেরত পাওয়ার পাশাপাশি পূর্ণ সুযোগ সুবিধা দাবি করেন। ই-সিগারেট নিয়ে সরকার ভুল পদক্ষেপ নিয়েছে জানিয়ে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, প্রস্তাবিত বাজেটে ই-সিগারেটের বিষয়ে সরকার যা করেছে তা এর সংজ্ঞাকে দুর্বল করেছে। রাজধানী প্রেসক্লাবে তামাক দ্রব্যের উপর সরকারের কর আরোপের বিষয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় ই-সিগারেটের বিষয়ে সরকারকে জোরালো আইন প্রণয়নের দাবি জানানো হয়। জানান, তরুণদের ই-সিগারেটের প্রতি আকর্ষণ কমাতে সরকারকে আরও কার্যকরী পদক্ষেপ নিতে হবে। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণ জোরদার করা হলে দেশে কমপক্ষে 5 লক্ষ মানুষকে ধূমপান মুক্ত করা সম্ভব। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।